তিনি যদি সস্ত্রীক এসে মন্দির উদ্বোধনের দিন প্রভু জগন্নাথের দর্শন করেন, প্রণাম করেন, পুজো দেন, তাই নিয়ে যারা আপত্তি করবে তারা আর যাই হোক হিন্দু হতে। শুভেন্দু অধিকারীকে দরকার দিদি, শুভেন্দু যাচ্ছে না, উনি পরীক্ষা করে দেখছেন তিনি তার ক্ষমতায় বিজেপিকে পশ্চিমবঙ্গে আনতে পারে কিনা। কুণাল ঘোষ অনেক খবর রাখে, জানো, সকালবেলা উঠে কুণাল ঘোষ দেখে কি বলতে হবে, কি নিয়ে সারাদিন চর্চা হবে। কুণাল ঘোষ কিন্তু রাত্রে ভেজে রেখে দেয়, তারপরে সকাল হলেই ওইটা বলে দেয়। আমি কারো সমর্থন চাই না, আমি নিজের প্রিন্সিপাল অনুযায়ী কাজ করি। আপনারা জানেন, আগেও আপনারা তর্ক করতেন, বিরোধীরা আমার বিরোধিতা করতো, বুদ্ধিজীবীরা বলতো, ওখানে এখন বলে না। দিলীপ ঘোষের সাথে দিদির কিন্তু একটা অনিবার্য সম্পর্ক আছে, কামিনী এবং কাঞ্চন, এই দুটো নিয়ে নাকি বিজেপি জয় শ্রী 8টে বউ আর 14টা গার্লফ্রেন্ড। উফ, কি লাকি রে ভাই। কামিনী কার কার কামিনী আছে প্রত্যেকে এক এক করে ধরতে হবে। নাম্বার 1, নাম্বার 2। ঘোষ বলছেন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে বলে অনেক সাপ ব্যাং বাইরে বেরিয়ে পড়ছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এক কাজে করে দিল কি, ইচ্ছা করে বিজেপি দলটাকে পশ্চিমবঙ্গ থেকে তুলে দিয়ে যাচ্ছে, বা দিল দিকে মনে করছে গোটা পশ্চিমবঙ্গে বিজেপি দলটা চালাচ্ছে, অভিষেক করে এসছে, অনেক লড়ে এসছে। তার আগে বিধানসভায় কত ভাঙচুর করলো দিদির সাথে। দিলীপ ঘোষ বলছেন 2019 সালের পর তিনি নিজের হাতে যেভাবে বাগান সাজিয়ে দিয়েছিলেন, আজ তার নিঃস্ব হতে বসেছে। তিনি কি বিজেপিকে কার্যত কেক সার্কাস দলে পরিণত করছেন? দিলীপ ঘোষের তো কিছু ভূমিকা ছিল না ভাই, এইসব বললে হবে। সে অনেক চেষ্টা চরিত করেছিল। আর দিলীপ ঘোষ যা বলে কেন জানি না, আমি রেজ্জাক মোল্লাকে দেখেছিলাম, ওই হেরে ধরতে পারে না, কেউটে ধরতে গেছে, মুখ্যমন্ত্রীকে বলেছিল শাড়ি পরা হিটলার। ওর কথা কিন্তু না মিডিয়া খুব খেত। আমি রেজ্জাক মোল্লার সাথে দিলীপ ঘোষের মিল খুঁজে পাচ্ছি। মানে দিলীপ ঘোষ কোনো পদে থাকার না থাকে, এখন কোনো পদে নেই, RSS এর পদে নেই, বিজেপির পদে নেই, সভাপতি ছিল যখন ব্যাপারটা আলাদা। এখনকার কথা বলছি, ও যা বলবে ওটা নিউজ, এটা নিয়ে কিন্তু দিলীপ ঘোষ শ্লাঘা হতেই পারে। দিলীপ ঘোষ কোথায় বসলো, কার সাথে কথা বললো, কোন পার্কে, কে প্রথম পাশে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কোন পার্কে হয়েছে, তারপরে মানে সম্পর্কের পরিণয় ঘটলো, সবটা কি আরে নিউজ হলো না? তো দিলীপ ঘোষ তো অনেক কিছু বলবে। 19 সালে তার ভূমিকা ছিল, 18টা হওয়ার পেছনে তার ভূমিকা কেউ অস্বীকার করতে পারে? কেউ বলবেন মোদীকে দেখে দিয়েছে তো ডবের করে লাভ আছে, মোদী তো এখন আছে, মোদীকে দেখে দেয়নি কেন? এখন কি মোদী পচে গেছে, খারাপ হয়ে গেছে? দিলীপ ঘোষের ভূমিকা ছিল। দিলীপ ঘোষ দুধে সোনা বলেছিল, বিজেপি তো চুপ করে বসছিল। অনেকে ভাল লেগেছে, অনেকে ভাল লাগেনি, বিজ্ঞানসম্মত হয়তো যায় না। তো দিলীপ ঘোষের সাথে দিদির কিন্তু একটা অনিবার্য সম্পর্ক আছে, তোমরা বুঝতে হবে। এখানে একটা কথা আছে, দিদি এই দুধ যে তথ্য, এই দুধ তথ্যটাকে কিন্তু শিলমোহর দিয়েছে দিদি এবং দিলীপ, এই দুটো মিল আছে। দিদি দুটো দাও না, ও আচ্ছা খেয়াল করলো, দিদি একটা তত্ত্ব আওড়িয়েছে, দুধের এই তত্ত্ব, যেটা তার ভোটের মূল উপকরণ। আর দিলীপ ঘোষ আওড়িয়েছে দুধে সোনা তত্ত্ব। এই দুধ মানে গরু, গরু সোনা দেয় তত্ত্ব, ওটা একটা বিজেপির ভোটের একটা সংগ্রহের একটা ভালো থিওরি। তাহলে দুটো থিওরি কোথায় গিয়ে এক কাছে হলো, কে তাকে এক কাছে করলো? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এক কাছে করে দিল। জগন্নাথ আশীর্বাদ, ওটা দুধের গাই এবং দুধের সোনা একাকার হয়ে গেল, মিলেমিশে একাকার। তো দিলীপ ঘোষ এগুলো পারে। আর আমি পরিষ্কার করে দিল দিকে বলবো, আর দুটো তথ্য আছে, কামিনী কাঞ্চন তথ্য। সেই কামিনী কাঞ্চন তত্ত্বের এই শব্দটার উপকার কি পশ্চিমবঙ্গে? আর বিজেপির কামিনী কাঞ্চন বলছি, অন্যদের তো থাকতেই পারে। সে পার্থবাবুর কথা বলবে, পার্থবাবু কিন্তু খুব উদ্বিগ্ন, এরা বহুত না ইন্টারভিউ আছে। আচ্ছা, পার্থবাবু কতদিন ধরে দিদির সাথে খাটলো, খেটে খেটে রোগা থেকে মোটা হলো, তারপরে মন্ত্রী হলো, শিক্ষা শিল্প সব মন্ত্রী হয়ে গেল, তারপরে বউ গেল, তারপরে বান্ধবী জীবনে এলো। বান্ধবীদের খুশ করা দরকার ছিল, খুশ করতে গিয়ে 52 কোটি টাকা বেদের তলায় ঢুকিয়ে দিল। এই এত যে পরিক্রমা, সে তো মন্ত্রী হওয়ার পর, বিরাট বিপুল মোটা হয়ে যাওয়ার পর। কিন্তু নারী, এবং নারী মানে হচ্ছে কামিনী, আর কাঞ্চন মানে হচ্ছে অর্থ, এই দুটো তখন এসেছে, অনেক পরে এসেছে, অনেক লড়ে এসছে।
তার আগে বিধানসভায় কত ভাঙচুর করলো দিদির সাথে, কত কাজ করেছে বলুন তো। বিজেপি ক্ষমতাতেই আছে। তারপরে তথাগত রায় বলছে ওখানে কামিনী আছে, কাঞ্চন আছে। একজন নেতার বিরুদ্ধে কিছুদিন আগে টিভি চ্যানেলের অভিযোগ দেখছিলাম, সে 2 বছরে কোটি কোটি টাকা থেকে সংগ্রহ করে ফেলেছে। পার্টি ফান্ডের টাকা লুট। যারা পার্টি ফান্ডের টাকা লুট করে তারা সরকার এলে কি করবে? খুব উদ্বিগ্ন, আমি কিন্তু ভয় আছি। তো এটা প্রথম বলে তথাগত রায়, তিনি কামিনী কাঞ্চন তথ্যের উদ্গাতা, মানে বিজেপির কামিনী কাঞ্চন, সবার নয়। তৃণমূলের কামিনী কাঞ্চন তো সে তো পার্থবাবু তার ইনচার্জ, তাকে তখন মুশকিল। কিন্তু পার্থবাবুটা উদ্বিগ্ন, আমি ক্ষমতায় যাওয়ার পরে কয়েক কর্মগুলো করেছি, এরা ক্ষমতা আসেনি, এই ক্ষমা করে ফেলেছে, ক্ষমতা হলে তো আমাকে টপকে যাবে। আরে সবাই তো এক নম্বর থাকতে এগিয়ে বাংলার ব্যাপার আছে। তো ঘাড় বিশ্বাস ফেলছে, তো পার্থ চট্টোপাধ্যায় ঘাড়ে বিশ্বাস ফেলছে বহু আইন থেকে। প্রশ্ন হচ্ছে যেটা, সৌমিত্র খাঁ বলছেন দিলীপ ঘোষের কথার পরিপ্রেক্ষিতে কাউন্টারে, যে তিনি বলছেন যে দিলীপ ঘোষ যে বিয়ে করেছেন ওটা নাকি তিনি ফেঁসে গিয়ে তারপর বিয়ে করেছেন। বলো তো, দিলীপ ঘোষ 61 বছর বয়স পর্যন্ত ফেঁসে যায়নি, অতদিন পরে ফাঁসলো। এটা তো তার সংযম বলা যায়, কিন্তু আত্মসংযমের পরীক্ষায় উনি দীক্ষিত হয়েছেন এবং ফেঁসে গিয়ে তাকে বউ করে দিয়েছে। এটা খারাপ কি আছে? ধরুন কোন মহিলার সাথে কারো সম্পর্ক আছে, অ্যাডাল্ট মহিলা, এবং সে তাকে স্বীকৃতি দিয়েছে, এটা মহান কাজ কি হতে পারে? এর জন্য জয় জগন্নাথকে আশীর্বাদ দিয়েছে। ধরুন সৌমিত্র ওখানে গেল, ওই দিদির পাশে বসলো, দিদি বসতে দিল, এটা নিউজ হতো? হতো, একটুখানি হতো, ছোটখাটো। আরো কিছু লোক বিজেপিতে ইনভ্যালিড হয়ে গেছে, কিছুটা, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, কিছুটা দীর্ঘদিনের সভাপতি কে, ওই রাহুল সিনহা, সায়ন্তন বাবু বলে একজন আছেন, রাজু বলে একজন আছে, যারা বিজেপি তার করা মাটি পায় না। ধরুন তারা গিয়ে দিদির পাশে বসে পড়লো, নিউজ হতো, 2 লাইন হতো। এত কিচ্ছা হতো? দিলীপ ঘোষ বলি হচ্ছে, দিলীপ ঘোষের তাই তার কোনো ক্ষমতা নেই, তাহলে দিলীপ ঘোষের প্রাসঙ্গিকতা আছে। আমার দিল্লির কাছে প্রশ্ন, যে কামিনী এবং কাঞ্চন এই দুটো নিয়ে নাকি বিজেপি জয় শ্রীরাম এটা নিয়ে নয়, ভারত তা কি যায় এটা নিয়ে নয়, অন্তত বঙ্গ বিজেপি এই দুটো জন টিকে নেই। হ্যাঁ, কর্মীরা ঠিক আছে, সমর্থকরা ঠিক আছে, কিন্তু নেতারা, আমি ভাই বলিনি ভাই, আমি এসব বলবো না ভাই, এই বয়স্ক লোকটার কথা বলছি। তিনিও ছিলেন সভাপতি এবং তিনি রাজ্যপাল, দায়িত্বশীল লোক। তিনি মিথ্যে বলবেন কেন? মিথ্যে বলে দিল্লি ধরুক, তো তাকে জিজ্ঞাসাবাদ করেছে কি দিল্লি, যে আপনি কার মধ্যে কামিনী পেলেন আর কার মধ্যে কাঞ্চন পেলেন, অনেক আগে বলেছেন, অন্ত হয়েছে। তা এখন আমার দিলীপ বাবুকে পছন্দ নয়, সুব্রত বাবুকে পছন্দ হোক, তো দিলীপ বাবু তো এই কথাই বললো, যেটা তথাগত বাবু বলেছে ওটা দিলীপ বাবু বলেছে। এবার দিলীপ বাবু রসিক বলে, দুজনেই রসারও, কিন্তু এই 4টে বউ আর 14টা গার্লফ্রেন্ড, উফ কি লাকি রে ভাই। এতে ঈর্ষা কার হবে? এতে ঈর্ষা হবে পার্থ চট্টোপাধ্যায়, এবং এতে নাকি রাগ হয়েছে সৌমিত্র বাবুর। আচ্ছা ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি, তো সৌমিত্র তো রাগ কেন? এবং সৌমিত্র কি পাওয়ারফুল রে ভাই, বলছে বাঁকুড়ায় ঢুকতে দেবো, ও কিছু লোক কেটে পয়সা করে দিয়ে রাখবে, যেই আসবে না হুল্লোড় করবি। দিলীপ তো তাই বলছে, তাকে নাকি এই মেদিনীপুর কোথায় গিয়েছিল, তো প্ল্যান করে আছে। এত পয়সা করে থাকলে সেগুলো কিছু লোককে দেওয়া যাবে না? আর 200 টাকা দিয়ে মানুষের গলা কেটে দেবে, 1000 টাকা দেওয়া দরকার নেই, 1000 টাকা তো লাগবে না। আমি পরিষ্কার করে বলছি, দিলীপ ঘোষ আর হচ্ছে তথাগত রায়, দুজনেই আমার খুব কাছের লোক, খুব ভালোবাসে দুজনকে, আমাকে বসতে করে। এদের নিয়ে বানসালজি, নাড্ডাজি, অমিতজি, মোদীজির কথা বাদ দিয়ে তিনি খুব ব্যস্ত মানুষ, তিনি পাকিস্তান নিয়ে খুব চিন্তা করছেন। এরা বসুক একটু। দিলীপ ঘোষের আরেকটি যে মন্তব্য, সেটা আমি বসার কথা বলেছি, কিন্তু আমি তোমরা খালি না পুস্তক আছে না, খালি জটিলতা তৈরি করো। এদের নিয়ে বসে বলতে হবে, আচ্ছা আপনি বলছেন কামিনী, কার কার কামিনী আছে বলুন, প্রত্যেকে এক এক করে ধরতে হবে, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, কার কার কামিনী আছে, কিভাবে কামিনী প্রমাণ হলো, এটা 1 নম্বরের কোশ্চেন। 2 নম্বর হচ্ছে কিভাবে কামিনী প্রমাণ করবে, 2 নম্বরের কোশ্চেন। তাহলে 1, 2, 3। তারপর হচ্ছে যদি প্রমাণ হয়ে থাকে তাহলে তাকে সমাধান করার কি কি বন্দোবস্ত আমরা করতে পারি, এটা 7। তার সঙ্গে 10 নম্বরের কোশ্চেন। তারপর কাঞ্চন, কে কত পরিমাণ কাঞ্চন লইয়া আছে,
এই যে বিধানসভা লোকসভা ইলেকশন গেল, 8-10 কোটি টাকা করে নাকি সব কেন্দ্র পিছু দেওয়ার কথা, আমি জানি না সব, এগুলো সব গল্প হতে পারে। শুনেছি কোটি কোটি টাকা ভাগ হয়েছে, মানে খরচা হয়নি, কর্মীদের দেয়নি, মিথ্যে বুথ দেখানো হয়েছে, অতগুলো বুথ নেই। আবার বুথে যে যাওয়ার কথা তাকে না তৃণমূল থেকে আসা লোককে বুথের দায়িত্ব দিয়ে ওই 2000-5000 টাকা 10,000 লিখে নিয়েছে, কাগজে লিখে নিয়েছে, লিখতে এই তুই যা, তো তুই বেকার আছিস, তুই যা। আর কর্মীদের বসিয়ে দিয়েছে, কর্মীদের 10,000 টাকা দিতে হবে, প্রকৃত বিজেপি কর্মীদের। এইটা করে দেয়, কিছু লোক ভাগ করে নিয়েছে। এটা কি সত্য? এটা দেখি। তারপরে জমি জায়গা সম্পত্তি কার আছে স্ক্যানার গেল, সে কোথেকে জমি জায়গা পেল হিসাব করা হোক। হিসাব করে জমি জায়গায় উদ্ধার করতে হবে, সেই পার্টিতে আসতে হবে না, উদ্ধার করতে হবে। উদ্ধার করে জোরে ধাক্কা দিতে হবে, জোরে, আর ছিটকে পড়ে যায় একদম ছিটকে। এই কাজটা বিজেপি করবে কবে? এবং অবশ্যই তথাগত রায়কে রাখতে হবে কিন্তু, আর অবশ্যই দিলীপ ঘোষকে রাখতে হবে। আর দিলীপ ঘোষের যে বিপুল জনপ্রিয়তা, যে একটা লোক কি একটা পু করলে বিরাট করে সব রাজ্য তো পাওয়া যাবে। তো মিডিয়া গুলো যে কাউকে নিয়ে তোলপাড় করছে, এই আমাকে নিয়ে তোলপাড় করছে, তোমাকে নিয়ে করছে, পৌঁছে না রাজ্যের কেউ, আমাদেরকে পাত্তাই দেয় না রাজ্যের কেউ। চাকরি পাত্তা দেয়, তার গুরুত্ব আছে। দিলীপ ঘোষ বলছেন গর্তে কার্বলিক অ্যাসিড দিয়ে দিয়েছে বলে অনেক সাপ ব্যাংক বাইরে বেরিয়ে পড়েছে। এটা ঠিক তিনি একদম ঠিক তাদের বলেছেন। বললেন। যার উদ্দেশ্যে বলে তার তো গাল দিচ্ছে ভাই। ঠাকুরগাঁ খেয়ে তো ও তো নিজেই বলছে ঠাকুরগাঁ খেয়ে। আর বিখ্যাত হওয়ার জন্য হয় তুমি বাদাম আলো, কাঁচা বাদাম হয় ওটা হয়, নাহলে তুমি রানু হয়ে যাও। এই প্যার কা নগমা গানটা গিয়ে ফেলো, হিমেশ এসে যাবে। নাহলে তুমি রোদ্দুরা কাছাকাছি খিস্তি পারো, আর না হলে এইসব নোংরা ছবিগুলো সব দেখায় একটু করে, ওতে প্রচুর হিট হয়, জানেন তো, অনেক মিলিয়ন হিট হয়। আমি পরিষ্কার করে বলছি, মিডিয়ার লোকদের হাইলাইট করছে কেন? মিডিয়ার আলুকে হাইলাইট করছে না, উত্তর দিলাম। মিডিয়া কাঁচা বাদামকে হাইলাইট করছে না, উত্তর দিন। এর উত্তর হচ্ছে লোক খাচ্ছে বলে। মিডিয়ারও ভাই পয়সা করির ব্যাপার আছে, মিডিয়া বুঝে শুনেই করে। তোমাকে নিয়ে লোক খাবে না, আমাকে নিয়ে লোক খাবে না, এই মুহূর্তে স্বামী বিবেকানন্দ এলে লোক খাবে না, নেতাজি সুভাষচন্দ্র বসু লোক খাবে না, খাবে না লোক, আর কি খাচ্ছে না, বুড়ো টুড়ো লোক চলবে না। চলবে কে? দিলীপ ঘোষ। তো দিলীপ ঘোষের লোক খাবে, তাই তো দিলীপ ঘোষ নিয়ে এত মিডিয়া হই করছে। সায়ন্তন ধরে এলো এই জায়গায়, লোক খাবে না, হই করবে না। রাহুল সিনহা করে এই জায়গায় দুটো এই কথাই বললো রাহুল সিনহা, আমি ধরছি কথা, লোক খাবে না। তাহলে দিলীপ ঘোষকে লোক খাচ্ছে কেন? তাই তো মিডিয়া খাচ্ছে। এইটা দিলীপ দেন, কাকে জনগণ খায় তাকে বিজেপির নেতা করতে হবে, এইটা দিলীপ ঘোষের পরে দরকার ছিল। নিজে বলেছে, আরে ভাই আমার জনপ্রতিনিধি আমাকে ডাকছেন না টকশোতে, বলছে তো। সৌমিত্র খা বলছেন দিলীপ ঘোষ ত্যাগী থেকে ভোগী হয়ে গেছেন। ভালো তো, কতদিন আর ত্যাগ করবে না ভাই, এতদিন তো ত্যাগ করেছে। আচ্ছা উনি কি কি ত্যাগ করেছেন একটু বললে হয়। হ্যাঁ, উনি ওনার ওয়াইফকে ত্যাগ করেছেন মানছি, বাকি আর কি কি ত্যাগ করেছেন? একটু জিজ্ঞেস করছি সৌমিত্র বাবু, আপনি একটু কি কি ত্যাগ করেছেন বলবেন? আচ্ছা ওনার জায়গায় যদি তোমাকে সুস্মিত তোমাকে দাম করে দিতাম, তুমি মোদীর নামে জিতে দিত না? এটা তো কোনো ত্যাগ হলো না। ওখানে তো মোদীর ভোট গেছে নাকি? পশ্চিমবঙ্গে বৃহত্তম জায়গায় দিদির ভোট, আর কিছু জায়গায় গেছে মোদীর ভোট। ব্যক্তিগত ক্যারিজমা জয় কাকে বলে সেটা বুঝতে হবে। ব্যক্তিগত ক্যারিজমায় জয় পেতে গেলে কিছুটা ত্যাগই হতে হয়। তো উনি তো স্বীকার করছেন যে আগে দিলীপ ঘোষ ত্যাগই ছিল, এই ভোট ছিল। আর কতদিন ত্যাগ করবে? 61 বছর বয়স হয়ে গেছে, রিটায়ারমেন্ট হয়ে গেছে। এবার একটু বাচ্চা তো নেই, বউ নিয়ে একটু থাকবে, মর্নিং ওয়াক করছে, কত খাচ্ছে বেশি, শরীরটা কত সুন্দর রেখেছে, মুটিয়ে যায়নি, দেখতে তো ভালো লাগছে, সাদা চুলের মধ্যে একটা গ্লামার বেরোচ্ছে, সবই তো ঠিক। আমি পরিষ্কার করে বলছি, একটু মজা করে কথা বললাম, বিজেপি দলটা কি বাঁচানো দরকার? কাঁদছে কারা? বিজেপির কর্মীরা কাঁদছে, সমর্থকরা কাঁদছে, তারা অসহায় হয়ে গেছে, তারা উদ্ভ্রান্ত, তারা বিভ্রান্ত। যারা দিলীপ ঘোষকে ভালোবাসে, দিলীপ ঘোষকে যারা নিগৃহীত করার চেষ্টা করছে, অসম্মান করার চেষ্টা করছে, এটা দেখে তারা কাঁদছে। আবার দিলীপ ঘোষ তার যে আচরণ, একটা অংশের লোক তারা ভালোভাবে নিচ্ছে না, তারাও কাঁদছে।
তথাগত রায় বলছেন বিজেপির সর্বনাশ করছেন দিলীপ ঘোষ এবং তিনি তৃণমূলের দিকে পা বাড়িয়ে। যাক না, দিলীপ ঘোষের কি একটু অন্যদিকে যাওয়ার ইচ্ছা হয় না? অর্জুন সিং এলেন গেলেন, গেলেন এলেন, আবার গেলেন। হুমায়ুন কবিরকে অর্জুন সিং ফলো করছে 6 বার। কংগ্রেস ছিলেন, হলেন নির্দল, নির্দল থেকে আবার কংগ্রেসে, আবার কংগ্রেস থেকে আবার তৃণমূলে, তৃণমূল থেকে আবার বিজেপিতে, বিজেপি থেকে আবার তৃণমূলে। 6 বার পরিবর্তন, 7 বার পরিবর্তন, কালচার। তো এতবার এতজন পরিবর্তন করছে, গোটা বিজেপি দলের মাথারা সব পরিবর্তিত। ওই কার্বলিক কেউ কেউ সিপিএম থেকে তৃণমূল, তৃণমূল থেকে আবার বিজেপিতে, আবার কিন্তু তৃণমূল চলে যাবে। না বলি তো দিলীপ ঘোষ তো মানুষদের ভাই, রক্ত মানুষ, তারও তো দিদির সাথে একটু থাকতে ইচ্ছা করতে পারে। আমি দিদির সাথে একটু ঘুরবো, আমি দিদির মন্দিরতে যাব, তাতে কে বাধা দিতে পারে? কে মনে পারে? তোমরা সবাই করবে, আর দিলীপ করলি দোষ, নন্দ ঘোষ, দিলীপ ধরুন গেল, ধরুন তুমি ধরো নেতা হতে চাও। আমি কালকে টিভিতে বলছিলাম, সুজবি তুমি ধরো বিজেপির নেতা হতে চাও, বিজেপির কেউ ওটা হতে চাও, তোমাকে বিজেপি নেবে না, গ্যারান্টি। তোমার তাহলে যেতে হবে কোথায়? তৃণমূলে। তৃণমূলে গিয়ে দেবাংশের সাথে ভাব করতে হবে, করে আইটি সেলে ঢুকে যেতে হবে, ঢুকে একটা টিকিট চেষ্টা করতে হবে, করে নেতা হতে হবে। এবার তৃণমূলে নেতা হয়ে গেলে তারপর তুমি জাম করো বিজেপিতে, সঙ্গে বিজেপিতে নেতা পারি তুমি, এক মুহূর্ত দেরি করবে না। টিকিট তোমার বাধা কি? তুমি যদি আদর্শবান হও না, আমি এই জাতীয়তাবাদী আদর্শে, জাতীয়তাবাদী তৃণমূলের সাথে আছি, বিজেপি তৃণমূল বলছি, বিজেপির সাথে আছি, জাতীয়তাবাদী আদর্শে, জাতীয়তাবাদী দেশপ্রেমিক রাষ্ট্রবাদী বিজেপির সাথে আছি, শুধু বিজেপির সাথে থাকবো, মরে গেলেও থাকবো, টিকিট পাবে না, পাত্তা পাবে না। রাজকুমার বলে কিছু লোক আছে, কাঁদছিল আমার কাছে, দাদা কতদিন ধরে বিজেপিতে খাটলাম, পাত্তা দেয়নি আমাকে। আমি ওনাকে বললাম তৃণমূল থেকে ঘুরে আসো ভাই, পাত্তা পেয়ে যাবে। শুধু তোমাকে বলছি, তাহলে আদর্শহীন হতে হবে। প্রথমে কি হতে হবে? নেতা হতে গেলে কি হতে হবে? আদর্শহীন হতে হবে। আদর্শহীন হয়ে যাওয়ার পরেও তুমি বিবেচিত হবে, মানে তুই অন্য খোলাবে না, 2 নম্বর দোকলা হতে হবে। তো যখন দিলীপ ঘোষ দেখছে আমি আমার পিওরিটি নিয়ে 16টা আসন পাইয়ে দিলাম, এই 16টা না 18টা লোকসভায়, তারপর আমাকে সরকারকে কে নিয়েছে প্রথম পাতে দেন। তো আমি যদি দিদির কাছে গিয়ে একটু দিদির ঘনিষ্ঠ হই, পার্টিতে ঢুকতে হবে না, শুধু একটু ঘনিষ্ঠ হওয়া, তাতেই তো দিল্লি আমাকে নিয়ে নেতা করে দেবে। বাবা দিদি এত গুরুত্ব, রাজ্যসভায় পাঠিয়ে দেবে না, রাজ্যসভায় না, এই সভাপতি হয়ে যাবে বিজেপি। ওই টিআরপি নিচ্ছেন, অসুবিধা আছে, সবাই টিআরপি নিয়ে চলে যাবেন না, টিআরপি নিচ্ছেন। ফলে উনি দিদির কাছে আছে, দিদির কাছে উনি গেল না, দিদি ওনার কাছে আছে। ইন্টারেস্টিং, কটা লোককে দিদি এত পাত্তা দেয় বলুন তো? দিদি পশ্চিমবঙ্গে বিজেপি 2টো লোককে পাত্তা দেয়, সোজা কথা বলছে, জোরে বলবো আসতে বলবো, জোরেই বলি। একটা শুভেন্দু অধিকারীকে প্রচন্ড ভালোবাসে, আর 2 দিলীপ ঘোষকে, বাকিরা এলো কি গেল বয়ে গেছে তার দিদি। দুজনের পার্শ্বরিক কথা আছে। কে বললাম? নাম্বার 1 শুভেন্দু অধিকারী, ও কিন্তু নাম্বার 2 নয়, কিন্তু দ্বিতীয় হচ্ছে দিলীপ ঘোষ। কারণ শুভেন্দু অধিকারী তার সম্পদ ছিল, শুভেন্দু অধিকারী অনেক কিছু তার জানে। শুভেন্দু অধিকারী গড় তার নিজের ভোটে আছে এবং তার ভোটে নেই, জিতে দেখিয়ে দিয়েছে। তাহলে কাকে চায়? তৃণমূলের সম্পদ শুভেন্দু, যারা শুভেন্দুকে গাল দিচ্ছে, ও গাল ভাই, একবার দিদির সাথে শুভেন্দু মিশে গেলে আপনারা গালাগাল দিতে পারবেন, ওকে দেবতা বলবেন। শুভেন্দু অধিকারীকে দরকার দিদি, শুভেন্দু যাচ্ছে না, উনি পরীক্ষা করে দেখছেন তিনি তার ক্ষমতায় বিজেপিকে পশ্চিমবঙ্গে আনতে পারে কিনা। দ্বিতীয় ব্যক্তিকে দিলীপ ঘোষ। এই দুজন বাদে বাকি বিজেপির কোন লোককে দিদির দরকার নেই। তাই দিদির দুয়ারে গিয়ে তার হই করতে পারে, দিদি তার জন্য দরজার সামনে আসবে না। জগন্নাথ মন্দিরে বা ওই কালচারাল হাব নাকি হাবে দিদি রিসিভ করতে গিয়েছিল কাকে? দিলীপ ঘোষকে। এইটা মাথায় রাখতে হবে, কারণ তার প্রাসঙ্গিকতা আছে বলে। আর নাড্ডাজিরা, অমিতজিরা পলিটিক্স করেন, তারা জানে এই ভোট রাজনীতিতে মানুষের কাছে আর শাসক দলের কাছে কার প্রাসঙ্গিকতা আছে, তাকে তারা গুরুত্ব দেবেই। মানে আমি উল্টো বলছি, তাকে পার্টিতে তার মধ্যে দূরের কথা। আমার রাজনৈতিক প্রজ্ঞা বলে যে দিলীপ ঘোষ এই বিজেপি দলে গুরুত্ব পাবে, তাকে তৃণমূলে যেতে হবে না। ওই যে একবার একটু গেছে, আরেকবার চা পয়সা, আরেকবার চা খেতে বসে যাবে ওই কালীঘাটের বাড়িতে, সেটা হতে পারে। ওইটাই যথেষ্ট, যাওয়ার দরকার নেই,
একেবারে শেষ প্রশ্ন আসবো। কুণাল ঘোষ বললেন যে দিলীপ ঘোষকে নিয়ে যারা সমালোচনা করছেন তাঁদেরই অনেকে নাকি তৃণমূলের দিকে পা বাড়িয়ে আছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দরজা খুলছেন না। এবং তিনি বলছেন যারা দিলীপ ঘোষকে নিয়ে সমালোচনা করছে তারা নাকি মেকি হিন্দু, ভেজাল হিন্দু। দেখো এটা তো ও বলবে কেন, আমি তো জানি। তালিকা দেবো নাকি আমি? পাগলা হয়ে আছে বিজেপি তৃণমূলে গিয়ে কিছু ছোটখাটো পদ যদি পায় পাগলার মধ্যে উঠবে, পাগলের মধ্যে উঠবে। বিজেপি থেকে নেবার যা নেওয়া হয়ে গেছে, যদি আগামীতে আরো কিছু নেবার থাকে, ওই কামিনী কাঞ্চন বলছি, তাহলে এখনো বিজেপিতে থাকবে। আমাদের কাছে অভিযোগ আছে, করে রাজ্যে চর্চিত অভিযোগ যে বিজেপির সর্বোচ্চ স্তরের দু একজন নেতা তারা প্রত্যেক দিন বনসালজিকে নিয়ে মিটিং করে সেই মিটিংয়ের খবরটা কালীঘাটে পাঠিয়ে দেয়, দায়িত্বে, হ্যালো মিটিং হয়ে গেছে, চাকা হয়ে গেছে, বিস্কুট হয়ে গেছে, আসলে এই কাজ করছে, আপনারা তৈরি থাকুন। এমন লোক। আমি দিল্লিকে ভাবি, দিল্লি কি ইচ্ছা করে বিজেপি দলটাকে পশ্চিমবঙ্গ থেকে তুলে দিতে চাইছে, বা দিল্লিকে মনে করছে গোটা পশ্চিমবঙ্গে বিজেপি দলটা চালাচ্ছে অভিষেকের মমতা ব্যানার্জি? আমার মাথা আছে না ভাই, আমি বুঝতে পারি না। আমি পরিষ্কার করে বলছি, বিজেপি দলটা যদি পশ্চিমবঙ্গে বেঁচে পড়তে থাকতে চায়, বিশেষ করে এই গতকাল 2রা মে গেল 57 জন মারা গিয়েছিল পার্টির জন্য 21 ইলেকশনের পরে, গণপিটুনিতে মারা গিয়েছে। যখন মারছিল তখন নেতারা কোথায় ছিল? মোবাইল ফোন অফ করে দিল্লিতে গিয়ে এয়ার কন্ডিশন ঘরের ভিতরে লুকিয়েছিল, কারো ফোন ধরেনি। তারপরে সব সমস্যা মিটিয়ে যেতে জল কামড়ার সামনে পড়ে গেল, আর জল কামড়ার সামনে পড়ে গিয়ে ছবি তুলে অমিতজিকে পাঠিয়ে দিল, দেখো কত বড় নেতা আমরা। এইসব চালাকি বলছি। কুণাল ঘোষ অনেক খবর রাখে, জানো, সকালবেলা উঠে কুণাল ঘোষ দেখে কি বলতে হবে, কি নিয়ে সারাদিন চর্চা হবে। কুণাল ঘোষ কিন্তু রাত্রে ভেজে রেখে দেয়, তারপরে সকাল হলেই ওইটা বলে দেয়। কুণাল ঘোষ জানে আমরা ঘোষ, দিলীপ ঘোষ, ঘোষের মধ্যে একটা কি একটা ঐক্য তৈরি হচ্ছে। রুদ্রনীল ঘোষের সাথে শতরূপ ঘোষ, না রুদ্রনীল ঘোষের সাথে শতরূপ ঘোষ, শতরূপ ঘোষের সাথে দিলীপ ঘোষ, দিলীপ ঘোষের সাথে কুণাল ঘোষ। আমার না ঘোষের দিনে খুব ভাবি, ঘষে ঘষে ঘষাঘষি দেখে দেখে রাজ্যের মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে। আসলে ওরা সবাই এক, সবাই বন্ধু। ধন্যবাদ।